কোন জায়গা থেকে আপনি বলছেন? আপনার কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধ দেখেনি, তারপরে তার জন্ম হয়েছে, তাকে আপনি কেন পাকিস্তানপন্থী বলছেন? পাকিস্তানপন্থী আলোচনাটা এসেছে যে বাংলাদেশের যারা জন্মটা চায় নাই, পাকিস্তানের সাথে থাকতে চেয়েছে পাকিস্তানপন্থী। এখন তারা যদি ওই আদর্শে বিশ্বাস করে থাকে এবং তারা যদি বিভিন্ন সময় লজিক তুলে থাকে যে আমরা এই কারণে আমরা সেই ডিসিশন নিয়েছি, পাকিস্তানের সাথে থাকতে চেয়েছি, সেটা হতে পারে তাদের সেই ডিসিশনের পেছনে অনেক কারণ ছিল। কিন্তু বাস্তবতা তো এটাই যে তারা পাকিস্তানপন্থী বা পাকিস্তানের পক্ষ নিয়েছেন সেই সময়টাতে, রাইট? এবং যারা নিয়েছেন আদর্শগতভাবে সেই দলের অনুসারী যদি আজকে আপনি বা আমি বা কেউ যদি হয়, তাহলে কি সেই অনুসারী তাকে বলা যাবে কিনা? সে তো ওইটাকে বিলং করছে, সে তো বলছে না যে আমি তাদেরকে প্রত্যাখ্যান করলাম, তাদের সেই আদর্শটাকে প্রত্যাখ্যান করলাম। আপনার কি এটা মনে হয় না যে এটা প্রকাশ করা জরুরি, এটা তাদের বলা জরুরি যে তাদের সেই অবস্থানটাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, ইনস্টেড আমরা কিন্তু তাদেরকেই আরো শ্রদ্ধা ভরে ভক্তি করতে দিচ্ছি? দেখেন, এখানে দুইটা অংশ আছে। প্রথম অংশ হচ্ছে যে আমি যতদূর জানি যে তারা সরি বলছে। সেকেন্ড হচ্ছে যে আপনি যদি এই তর্কগুলো জারি রাখেন, মানে অসুবিধাটা কি হয়? আমি জীবনেও ধরেন জামাত করি নাই অথবা জামাতের সাথে সংক্রান্ত, কিন্তু যখন আপনি সোসাইটির একটা বড় অংশকে আপনি ভিলেন আকারে উপস্থাপন করেন, তখন আমাকে কিন্তু ধরেন জামাত হিসেবে ধরে নিয়ে গেছে। কথার কথা ধরেন, তো বিপদটা এখানে যে আপনি যখন কথার কথা ধরেন মানে ইয়েতে আপনার টিএসসিতে বামপন্থীরা যখন শিবিরের প্রদর্শনীতে আক্রমণ করলো, এটাও তো একটা মব জাস্টিস, এটা তো মবের ঘটনা। এবং গত দুই দিন কোন প্রদর্শনীতে করছে ভাই? আমার মনে হয় যে ছিলেন সেখানে কাদের ছবিগুলো প্রদর্শন করা ছিল। দেখেন এখন শিবিরের প্রদর্শনী বলতে আপনি কি মনে করেন যে সেই সময়টার সেই যে ভূমিকা ছিল যাদের, তাদেরকে আমরা ইতিহাসে কোথায় রাখবো? আপনি তো যারা হচ্ছে যুদ্ধাপরাধী, শুনেন এখানে দুইটা ভাগ আছে। যারা যুদ্ধাপরাধী তাদেরকে যুদ্ধাপরাধী বলবেন এবং প্রমাণ করবেন যে যুদ্ধাপরাধী। আমার কাছে মনে হয় না কেউ এটা দ্বিমত করবে যে যুদ্ধাপরাধ করছে তার শাস্তি হওয়া উচিত, এটা নিয়ে কেউ দ্বিমত করবে না। সেকেন্ড হচ্ছে যে একটা হচ্ছে অপরাধ, যুদ্ধ অপরাধ, ফৌজদারি অপরাধ, আরেকটা হচ্ছে যারা বাংলাদেশী চায়নি, তাদেরকে আপনি কোথায় রাখবেন? বাংলাদেশে একটা তো হচ্ছে যে আপনি তখন তাদেরকে ক্রিটিক করেন যে হচ্ছে যে সে বাংলাদেশকে চায় নাই। আপনি ভক্তি করতে চান কিনা তাদেরকে? দেখেন, আমার বাবার মামা মারা গেছে মুক্তিযুদ্ধের সময়, আমাদের পুরো এলাকা জ্বালাই দেওয়া হয়েছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটাই, মানে রাজাকারের নামে বাংলাদেশের ইসলামপন্থী একটা বড় অংশকে হচ্ছে যে আপনার রাষ্ট্রবিরোধী। ইনফ্যাক্ট আপনাকে একটা ছোট দৃষ্টান্ত দিই। সোহরাব হাসান আপনার প্রথম আলোর, সে হচ্ছে যে 2013 সালে হেফাজতের গণহত্যার পরে সে জাস্টিফাই করতেছে। আপনি গণহত্যা বলছেন কেন? কেন গণহত্যা বলবো? মানে কেন গণহত্যা? কারণ যে পরিমাণ মানুষ মারা হয়েছে এবং যে ব্রুটালিটি মারা গেছে, আপনার হচ্ছে যে হেফাজতের বর্তমান হিসেবে 93 এবং হচ্ছে যে আমার দেশের হিসাবে প্রায় ইয়ের মতো আপনার হচ্ছে যে 200 মতো। মানে ওরা কি আপনারা লিস্ট? না, এটা আমার দেশের একটা হিসাব। সো দেখেন, মানে সংখ্যা কিন্তু ইম্পর্টেন্ট না, আপনি কি ব্রুটালিটি এবং কি পরিমাণ সিস্টেমেটিক ওয়েতে এই জিনিসটা হয়েছে সেটা। আমি সোহরাব হোসেনের কথা বলি। সোহরাব হোসেন হেফাজত সম্পর্কে বলতেছে যে তাদের উপর যে আক্রমণটা হয়েছে, এইভাবে আক্রমণটা করা ঠিক আছে, মানে এইভাবে আক্রমণ না করলে এটা ক্লিয়ার করা যেত না। এবং একই সাথে হচ্ছে যে জামাত আর এরা তো একই, হেফাজত তো একই। সো এরা কিভাবে রাজনীতি করে? এদের তো বাংলাদেশের মানে নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত। সো আমার এটা হচ্ছে যে দেখেন জামাতের নিয়ে আপনি হাজার ক্রিটিক করেন, উনি এখানে উপস্থিত নেই, উনি কি এক্স্যাক্টলি বলেছেন এটা আমাদের সামনে যেহেতু নেই, ওই আলোচনাটা সামনে না আনি। কিন্তু আমরা স্পেসিফিক ধরেন বাংলাদেশ প্রশ্নে যারা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের জন্মই চায়নি, তাদের কি ইতিহাসে কোন জায়গাটায় রাখবো, সেই প্রশ্নগুলো বোধহয় আমার মনে হয় মীমাংসা হয় নাই আসলে। আমার কাছে মনে হয় আপনি ক্রিটিক করেন, কিন্তু আপনি এইটাকে তাকে নাগরিকত্বহীন করে দেওয়া, তাকে বাংলাদেশ বিরোধী বলে দেওয়া। কারণ আমার কাছে এখন মনে হয় না যে মানে জামাতের মধ্যে কেউ এখন বাংলাদেশ চায় না, এটা আমার কাছে মনে হয় না। কারণ এখন জামাতের প্রসঙ্গটা কেন আসছে? বাংলাদেশ এখন নতুন করে চাওয়া না চাওয়া বা বাংলাদেশের ম্যাপ চেঞ্জ করে দেওয়া, বাংলাদেশে বসবাস করে। আর সবচেয়ে বড় কথা কেন আমি করি যে আপনি এগুলোর প্রভাবটা সবার উপরে পড়ে। এগুলোর প্রভাবটা হচ্ছে যে আমার দাঁড়িয়ে আছে, ধরেন আমি একটু আমার উপরে এসে পড়ে। আমাদের সোসাইটির একটা ভীষণ বাজে ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমার মনে আছে যখন মামুনুল হককে গ্রেফতার করা হলো, তাকে একটা খুব ডেমোনাইজ করে ভিলেন বানায় তাকে গ্রেফতার করা হলো। তো আমাদের সোসাইটিটা এটা খুব মজা পায়। যে কোনো মানুষ এই মুহূর্তে যদি আপনি আওয়ামী লীগের কাউকে গ্রেফতার করেন, দেখবে যে তাকে একটা ভিলেন বানায় উপস্থাপন করে। এটা ডিহিউম্যানাইজ যে কোনো ব্যক্তিকেই করা যায় না। আমি ভেবেছিলাম যে জুলাইয়ের পরে এই জিনিসটা আসবে, যে কাউকে তার একটা ব্যক্তি মর্যাদা যে দেওয়া যেতে পারে সেই জায়গাটা আসুক। কিন্তু আনফর্চুনেটলি যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে যারা এই যে ট্রমাটাইজ হয়েছে, যাদেরকে ধরেন সেটা হেফাজতের ঘটনা বলেন, হেফাজত বাংলাদেশের মিডিয়া
নোংরাভাবে কাভার করেছে, খুবই বাজেভাবে। ইতিহাসে এরকম একটা বড় ঘটনা ঘটছে, একটিও লাশ পড়েনি বা একটি মানুষও হত্যা হয়নি এসব বলা এবং হয়েছে। এই ঘটনাগুলোকে এইটার কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট এর আপনি দেখবেন না খুব একটা। ডেভিড বার্গম্যান কিছুটা করেছিল, এরপরে আপনি আর দেখবেন না। ইভেন যারা এটা নিয়ে গবেষণা করার চেষ্টা করেছে অধিকার, তারাও কিন্তু পারসিকিউটেড হয়েছে। আমি যেই কাজটা কিন্তু দ্বিতীয়বার যখন মোদি আসলো এবং তখন গণহারে মারার চেষ্টা করা হয়েছিল মানুষদেরকে, আমরা নিজেরাও আক্রান্ত হয়েছিলাম, তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিলেন সে কিন্তু বোকা না, সে বুদ্ধিমান লোক। সে সুন্দরভাবে ওই সময় 18 জন মারা গেছে, এটা সে সুন্দর করে কারা কারা মারা গেল, কোথায় মারা গেল, প্রত্যেকটা লিস্ট ওরা দিয়ে দিল। এই সুযোগটা দেয়নি সরকার। আমরা তখন থেকে বলে আসছিলাম যে হেফাজতের ঘটনার পরে একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন হোক এবং এইটা একটা ফলো আপ থাকুক এবং এইটার ভিতর দিয়ে বিচারের প্রক্রিয়ার ভিতরে আসুক। এখন হচ্ছে ওনারা যে 1 বছর ক্ষমতা, ওনারা না, এই যে ওনারা যারা মানে ওই সময় বিচার, আমি যারা এখনও আমি বিচার চাই, আমি এখনো চাই যে ওই সময় যারা কিভাবে মারা গেল এটা বিচার। এখন পর্যন্ত কিন্তু বিচারের এটা কথা হচ্ছে না, চোখ বলা হচ্ছে এটা করা হচ্ছে। একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করে দেন না, যে হেফাজতে কয়জন মারা গেছে আসলে। আমি তো সংখ্যা নিয়ে আমি দ্বিমত আছে আমার, বা যে যতজনই মারা যায় বিচারটা তো হতে হবে কিভাবে মারা গেল। কারণ আমি ওই সময় মানুষ যারা তাদের সাথে আমি কথা বলেছি, তারা কে কোথায় কয়টা গুলি ফুটেছে তারা কিন্তু সে এখনো জানে। কারণ ওই দিনও তারা আমাকে এক অফিসার বলছিলেন যে আমি ওই দিন কি করছি সেটা আমি লিখে রাখছি, কারণ আমি জিডি কপি আমার কাছে রাখছি এই কারণে যে আমার যদি 100 বছর পরে যে বিচার হয় সেটা করি, কিন্তু এইটা কিন্তু কোনো সরকারই করছে না। রাইট, আমাদের সময় খুব কম। আমরা ডাকসু নির্বাচন নিয়ে কথা বলতে চাই। ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হয়ে গেছে, একদিন পরে নির্বাচন। এই ডাকসু নির্বাচনে এমন একটা আমেজ আমরা দেখছি যেন জাতীয় নির্বাচনের মতো একটা আমেজ চলে এসেছে। আমার মনে হয় বহুদিন পর একটা নিরপেক্ষ নির্বাচন হবে, সেই জন্যই বোধহয় এই আমেজটা এসেছে। কিন্তু পাশাপাশি আমরা এমনও শুনছি যে এই নির্বাচন যেন না হয় সের জন্য ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র শব্দটা খুব বেশি ব্যবহৃত আসছে, কানে আসছে আমাদের। আরেকটি বিষয় আনতে চাই, এই যে রিয়াকশনারি পলিটিক্স আমরা দেখছি, একটা সময়ে আমরা দেখেছি যে যাকে তাকে প্রতিবাদ করলেই বা বিরুদ্ধ মত রাখলেই তাকে রাজাকার, পাকিস্তানপন্থী বলা হয়েছে। কিন্তু এখনও আমরা দেখছি যে কাউকে যদি কেউ পাকিস্তানপন্থী বলে তার পক্ষে দাঁড়িয়ে সেটাই মানে থাকছে আর কি, তাকেই সমর্থন করতে হবে। কেন তাকে পাকিস্তানপন্থী বলা হলো, শুধু সেই কারণে তাকে সমর্থন করছে। আমার কাছে দুটোই খুবই রিয়াকশনারি মনে হচ্ছে। আমি একটু শুনতে চাই রাজিকুজ্জামান রতন, আপনার কাছ থেকে প্রথমে শুনি যে আমরা এই জায়গা থেকে বের হব কবে, কিভাবে। ডাকসু নির্বাচনটা একটা দারুণ জিনিস। আমাদের বাংলাদেশের এতগুলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা যে বিশিষ্ট জায়গা দখল করে আছে, তার একাডেমিক কারণে নয়, সমাজে তার ভূমিকার কারণে। সেই ভূমিকার একটা ঐতিহাসিক দিক আছে, 52 আছে, 62 আছে, 69 আছে, 71 আছে, তারপরে স্বৈরাচার বিরোধী আন্দোলনগুলো আছে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় এই জন্য একটা অনন্য প্রতিষ্ঠান এবং তার নির্বাচন নিয়ে সবারই একটা কিউরিয়াসিটি থাকে এবং মানুষ, একদম গ্রামের মানুষও জানতে চায় কী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঠিক এই সময় আবার আরও একটা জিনিস দেখুন, একদিকে অনেক দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী পরিবেশ কিংবা রাজনৈতিক পরিবেশে 15 বছর তো আমরা ওখানে কাজই করতে পারিনি, হলে থাকতে পারিনি। এই জন্য দেখেছেন এবার হলগুলোতে প্যানেল দিতে পারলো না কেউ, কারণ হলগুলোতে কোনো রাজনৈতিক তৎপরতাই তেমন ছিল না। এটা একটা বড় জিনিস। আর সবচেয়ে বড় কথা রুমিয়া ভাই যেটা বলেছেন যে এই যে ডিহিউম্যানাইজ করার যেটা প্রবণতা, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকশনও মুক্ত হলো না। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের একজন নেত্রীকে মানে ফেসবুকে প্রকাশ্যে গণধর্ষণের মতো দিতে পারে, এই কালচারটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয়া হচ্ছে বিভিন্ন জায়গায় কমেন্টে আরো দেয়া হচ্ছে। তার মানে হচ্ছে কি যে আমাদের আসলে ধরুন মুক্ত বুদ্ধির চর্চা তো অনেক পরের প্রশ্ন, সুস্থ বুদ্ধির চর্চাটাও তো আমাদের খুব কম। ফলে বারবার এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো হোক, নির্বাচনগুলো হতে হতে এগুলো ফিল্টারের মতো করে আস্তে আস্তে সংশোধিত হবে এবং এখন যারা এই সমস্ত জিনিস সহ্য করছেন তারাই হয়তো একদিন বলবেন আমরা এগুলো ফেস করে করেই আমরা একটা নির্বাচনী ব্যবস্থাটাকে উন্নত করেছি। রাইট। ইফতেখার জামিল, আপনার কি মনে হয় যে নির্বাচনে কি হতে যাচ্ছে, কারা বিজয়ী হতে যাচ্ছে? আই ডোন্ট নো, আমার কাছে মনে হয় যে এটা মানে একজন হচ্ছে এটা স্ট্যাটাস দিছে যেটা কবে শেষ হবে, স্পেকুলেশনটাও তাহলে শেষ হয়ে যাবে, রাইট? না মানে হচ্ছে এটা শেষ হোক। কারণ আমার পার্সোনালি মনে হয় যে আমি ধরেন বিভিন্ন জায়গার আমি ধরেন নির্বাচন দেখছি। ইনফ্যাক্ট আমার ক্লাসমেট একজন হচ্ছে যে ধরেন আমাদের ইউনিভার্সিটি ভিপি হয়েছে কোডানকুর, তো তার হচ্ছে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, সে ভিপি হয়ে গেছে। সো আমাদের স্টুডেন্টরা এখানে কয়েকজন আমার বন্ধু বান্ধব আছে বা ভাই ব্রাদার আছে যারা হচ্ছে দাঁড়াইছে। তো আমার কাছে মনে হয় যে স্টুডেন্টরা এত বড় বড় মানে প্রতিশ্রুতি দিচ্ছে, মনে হচ্ছে যে তারা ইউনিভার্সিটি চালাবে। তা আমার পাল্টার একটা প্রশ্ন হয়,
মানে শিক্ষকদের প্রতি, অভিভাবকদের প্রতি, মানে প্রতিষ্ঠানটা যারা চালাচ্ছেন তাদের আসলে তাদের প্রতি আস্থাহীনতাটা কোন জায়গায় গেলে ছাত্ররা আসলে এত বড় বড় প্রতিশ্রুতি দিতে পারে? যেটা প্রশাসন যে দায়িত্বগুলো নেবে সেই দায়িত্বের প্রতিশ্রুতি ছাত্ররা দিচ্ছে, একদম তাই।